ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার আমরা একটা নতুন সকাল নিয়ে এলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল, আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও আমি একটা গল্প আর একটা খুব শিক্ষণীয় কথা। তো আগে গল্পটা শুনতে পারবে। ওই মায়েদের যে কি লল্লাট, এইখানে সেই গল্পটাই আছে, একাকিত্ব, অপমান, অবমাননা। তো দেখো, মায়েরা ঢের সারা সময় ছেলেদের জন্য নষ্ট করলেও আজ ছেলেদের একটু সময় নেই যে মায়ের সাথে কথা বলার, সময় কাটানো। এই নিয়েই মায়ের গল্পটা। আর পরের কথাগুলো শোনো, সত্যিই তোমাদের ভালো লাগবে। এগুলো তোমাদের কাছে শিক্ষার বিষয়। তো চলো। কিরে রোহিত, হলো তোর? তাড়াতাড়ি চল, তোকে একটু পার্ক থেকে ঘুরিয়ে আনি। তারপর তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি একটু কাজে বেরোবো। এমন কথা শুনে সুদীপ্তা বলল, আমিও যাব আজ তোমাদের সঙ্গে। তোমরা বাপ ছেলে মিলে প্রত্যেক দিন ঘুরতে যাও, আমাকে নিয়ে যাও না। আজ আমিও যাব তোমার সঙ্গে। হ্যাঁ চলো, তাতে কি সমস্যা? তুমি গেলে তো আরো ভালোই হয়। তাহলে তোমাদের ওইখানে ছেড়ে দিয়ে আমি ওইখান থেকে সোজা কাজে চলে যেতে পারবো। আর তুমি এমন করে বলছো যেন তুমি বেরোও না। সপ্তাহে একদিন না শপিংয়ে গেলে তোমার তো আবার মাথা গরম হয়ে যায়। এই বলে গৌতমবাবু স্ত্রী এবং ছেলেকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোলেন। মা, আমরা আসছি, তুমি দরজাটা লাগিয়ে রেখো। আর বাড়িতে কেউ এলে ঢুকতে দিও না, বলো পরে আসতে। আচ্ছা বাবা, ঠিক আছে। গৌতমবাবুর মা মালতী দেবী ছেলে বৌমা নাতির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। পরের দিন সকালে মালতী দেবী ছেলেকে ডেকে বললেন, খোকা, আয় আমার কাছে, একটু বস। কেন, কি হয়েছে? কিছু বলবে আমাকে? আমার হাতে কিন্তু একদম সময় নেই। কি বলবে তাড়াতাড়ি বলো। কিছু না বাবা, শুধু ভাবছিলাম তোর সঙ্গে একটু কথা বলবো। সেই ছোট্টবেলার মতো তুই অনর্গল বকবক করবি আর আমি সব কথা মন দিয়ে শুনবো। সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেল? আমি এখন কাজে বেরোবো নাকি তোমার সঙ্গে বসে গল্প করব? কি যে করো না তুমি। বিকেলে নাতি রোহিতকে ডেকে বললেন, দাদু ভাই, আমার কাছে আয়, তোকে একটা মজার গল্প শোনাই। না ঠাম্মি, আমি গল্প শুনবো না। আমি বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যাব। এখনকার দিনে আবার কেউ গল্প শোনে নাকি? তোমার গল্প তুমিই শোনো। তারপর রোহিত খেলার মাঠের দিকে চলে গেল। তারপর সন্ধ্যায় মালতী দেবী বৌমার কাছে গিয়ে বললেন, জানো বৌমা, খোকা যখন ছোট্ট ছিল ঠিক সন্ধেবেলা হলে গোলা রুটি খেতে চাইতো। আমি রোজ বানিয়ে দিতাম। এই কথা শোনার পরেও সুদীপ্তা শাশুড়ির কোনো কথাতে কান না দিয়ে নিজের কাজ মন দিয়ে করতে লাগলো। মালতী দেবী আবারও বললেন, জানো গোলা রুটি কেমন করে বানায়? ওই আটাতেই একটু বেশি জল আর একটু নুন আর... থামুন তো আপনি, চুপ করুন। একে আমি কাজ করতে পারছি না, তার উপর বক বক করেই চলেছেন। জানতো এখান থেকে, আমাকে শান্তিতে কাজ করতে দিন। বৌমার মুখে এমন কথা শুনে মালতী দেবীর চোখে জল এসে গেল। উনি চোখ মুছে নিজের ঘরে চলে গেলেন। আসলে উনি একাকিত্বে ভুগছেন। ওনার সঙ্গে কেউ তেমন কথা বলেন না, আর বয়স হয়ে যাওয়ায় উনি বাইরেও বের হতে পারেন না। তাই চান সবার সঙ্গে একটু কথা বলতে। কিন্তু আজ সন্ধ্যার সময় আবার গৌতমবাবু, সুদীপ্তা এবং রোহিত বেরোচ্ছে ঘুরতে। তা দেখে মালতী দেবী বললেন, খোকা, আমিও যাব আজ তোদের সঙ্গে। কি বললে তুমি? তুমি যাবে আমাদের সঙ্গে? কেন, তোমার কি কোথাও অসুবিধা হচ্ছে? তোমাকে কি খেতে দেওয়া হয় না? না ওষুধ এনে দেওয়া হয় না? না তোমার সেবা করা হয় না? কোনটা করা হয় না? সবটাই তো করি। তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। আমার কিচ্ছু লাগবে না রে খোকা। এই ঘরটাতে থাকতে থাকতে আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। আমি একটু বাইরে যেতে চাই, খোলা আকাশের নিচে
প্রকৃতির একদম কাছে, আর মানুষের সঙ্গে অনেক কথা বলতে চাই। মা, ছেলে মানুষের মতো কথা বলো না, তোমার বয়স হয়েছে। হ্যাঁ বাবা, এটাই সব থেকে বড় দোষ, আমার বয়স হয়ে গেছে, তাই তোরা কেউ আর আমার সঙ্গে কথা বলিস না, সব সময় ব্যস্ত থাকিস। আমার বয়স হয়েছে, তাই আমাকে চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না, তাই না খোকা? তোরা সবাই এখানে আছিস, বলতো তোরা কেউ আমার সঙ্গে ঠিক করে কথা বলিস? তুই শুধু প্রয়োজন হলে মিপি মিপি কথা বলিস। আমিও তো মানুষ, আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে একটু সুখ দুঃখের আনন্দের কথা বলি। না, আমার সেটা করা যাবে না, কারণ আমার বয়স হয়ে গেছে। আমি তোদের সবার মধ্যে থেকেও একা, কেন বলতে পারিস? তারপর মালতী দেবী নিজের আঁচলে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরের দিকে চলে গেলেন। আসলে আমরা অনেকেই বয়স্ক মানুষের সঙ্গে ঠিক করে কথা বলি না, সেটা ইচ্ছাকৃত হোক বা ব্যস্ততার কারণে। শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ, এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখব। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি, শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়, আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন। আমার ব্যর্থতার মালিকও উনি, আমার সাফল্যের মালিকও উনি। আমি শুধু ধৈর্য ধারণ করছি, সৃষ্টিকর্তার উপর ভরসা করে। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য, এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বইটা পড়ি, জানলা দিয়ে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি নিজের জন্য। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে, সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি আমি কারো প্রমাণ নই, আমি কারো গল্প নই, আমি নিজের গল্প। সবার প্রথমে নিজেকে ভালোবাসো, তাহলেই এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষটা তুমি হবে।